স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। রফিজ! মধ্যবয়স্ক একটা লোক ছুটে আসলেন। তৈয়ব আলফেজ তাকে বললেন, তাথই ফিরেনি? ফিরেছিল ভাই, এসে দেখে ওর গাড়ি ঠিক হয়ে গেছে, গাড়ি নিয়ে আবার বেরিয়েছে। এটুকু শুনে আর দাঁড়ালেন না তৈয়ব আলফেজ। সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে গেলেন তিনি, তুল্য টিভির দিকে তাকিয়ে। কিন্তু ওর মন অন্যত্র। তাজদিদের খেলার পদ্ধতি ওর মাথায় চিন্তা ঢুকিয়ে দিয়েছে। স্প্রাইটের বোতলে চুমুক দিতে দিতে মনে মনে ভাবতে লাগলো, ফাইনালি গেম প্ল্যান কী রাখবে, অ্যাটাক নাকি ডিফেন্ড। ঠিক সেই সময় কল আসে ওর নাম্বারে। সেখানে থাকা নাম্বারটা দেখে মেজাজ আরও বিগড়ে যায় তুল্যর। আফিফ। পড়াশোনা বা অন্য কোনো কারণে তুল্যর তেমন কারোর সাথে যোগাযোগ নেই, কিন্তু বাস্কেটবল টিমে আছে বলে ওর সাথে যোগাযোগ রাখতে হয়। কল রিসিভ করলো তুল্য। ওপাশ থেকে আফিফ বলল, এই মুহূর্তে আমার নাম্বারে 15,000 টাকা সেন্ড মানি কর তুলল। তোর বোন আমার গাড়ির পেছনে দুটো হেডলাইট ভেঙে দিয়েছে। বলা শেষ করার আগেই আবারও কাঁচ ভাঙা আওয়াজ আসে আফিফের কানে। চমকে উঠে গাড়ির সামনের দিকটায় তাকায়ও। স্কেটিং স্টিক মাটিতে ঠেকিয়ে এক পায়ে আরেক পা মুড়িয়ে দাঁড়িয়ে আছে তাথই। সামনের হেডলাইট দুটো ভাঙা। আফিফের চোখ বেরিয়ে আসার উপক্রম হয় এটা দেখে। তাথই স্বাভাবিক গলায় বলল, 15,000 আরও অ্যাড কর, তোর গাড়ির সামনে হেডলাইট দুটো। বলা শেষ না করে শেষ বাজিয়ে শেষ বুঝায় তাথই। ওর গলা শুনেই তুল্য কল কেটে দেয়। আপনা আপনি কান থেকে ফোন নেমে আসে আফিফের। তাথই বলল, তুই আমার গাড়িতে হাত লাগাবি আর আমি তোর গাড়িকে ছেড়ে দেব? তা কি করে হয় বলতো আফিফ? প্রশ্ন করে বিচলিত হয়ে পড়ে আফিফ। তাথই সোজা হয়ে দাঁড়ায়, এগিয়ে এসে ওর গাড়ির জানালায় স্টিক ঠেকায়। আস্তে আস্তে ঢোকাতে ঢোকাতে বলে, ধরিসনি? তুই করিসনি? তাহলে কে করেছে? তোর ছুটকো চেলা নয়ন? আফিফ বিস্ময়ে তাকালো। নয়ন নামক এক মেকানিককে দিয়ে তাথই তার গাড়িতে 7-5 করিয়েছিল। আর সত্যিটা তাথই জানে, এটাতে আর সন্দেহ নেই ওর। তাথই কিছু করার আগে ওই দ্রুততার সাথে বলল, দেখ তাথই। তাথই ওকে সুযোগ দেয় না, জোরে সোরে বাড়ি লাগায় গাড়ির কাছে। গাড়ির জানালা ভেঙে চুরমার হয়ে যায়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল আফিফ। আজকের দিনেরও সবচেয়ে ভালো লাগা ছিল তাথইকে ক্যাম্পাসে গাড়ি ছাড়া দেখা। মনের সুখে লং ড্রাইভে বেরিয়েছিল ও, কিন্তু এখন ওর গাড়িটাই বেহাল দশা। তাথই ওর হতবম্ব অবস্থাকে বিন্দু মাত্র পাত্তা দিল না। গিয়ে নিজের গাড়িতে উঠেও ড্রাইভ করে আফিফের পাশে এসে থেমে বলল, লোকে বলে ইটটা মারলে পাটকেলটা খেতে হয়। এসবে বিশ্বাস করে আমাকে ইট মারতে আসিস না আফিফ। ইট খেয়ে আমি তোকে ইটের টুকরো ছুটতে যাব না। আমার জবাবের পরিধি আরো বিস্তর। বি কেয়ারফুল আফিফ। ইট মারার দায়ে পুরো ইটের দালানটাই না তোর ওপর ধসে পড়ে। চোয়াল শক্ত করে গাড়ি স্টার্ট দিল তাথই। তীব্র গতিতে গাড়ি চলতে লাগলো। সবই ঠিক আছে, তারপরও কোথাও কিছু একটা ঠিক নেই। সত্যি তো এটাই, ওর জবাবের পরিধি আর বিস্তর নেই। ওর অজান্তেই সে সীমার ব্যতিক্রম ঘটেছে। আর সেই ব্যতিক্রমী সীমার নাম তাজদিদ ওয়াশির। তাজদিদ মাথায় তোয়ালে চালাতে চালাতে ওয়াশরুম থেকে বেরোলো, কিন্তু ঘরের ভেতরে রিঙ্কিকে দেখেই থেমে গেল ওর হাত। পড়ার টেবিলের সামনে থাকা চেয়ারটায় পিঠ ঠেকিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে রিঙ্কি। কালো ট্রাউজার আর সাদা স্যান্ডো গেঞ্জি পরিহিত তাজদিদকে আপাত মস্তক দেখে নিল ও। তারপর সোজা হয়ে দাঁড়ালো। ওর চাহনি দেখে প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয় তাজদিদ। হালকা ভেজা তাওয়ালেটা ওয়ার্ড্রবের ওপর রেখে বিছানা থেকে টি শার্ট হাতে নিল ও। গায়ে পরে স্পষ্ট গলায় বলল, তুমি এ সময় এখানে কেন? আন্টি বলেছে আমার এই বাসায় আসতে কারণ লাগবে না। আপনার রুমে আসতে আমার কারণ লাগবে কি না সেটা জানতে এসেছি তাসদিদ ভাই। কারো রুমে আসতে কারণ লাগে পরে, কিন্তু রুমের মালিকের অনুমতিটা আগে লাগে। পরের বার থেকে এই আদবটা মনে রেখো, সে যার রুমেই যাও না কেন। মেজাজ পুরো দমে খারাপ নিয়ে জবাব দেয় তাজদিদ। ওর চেহারা দেখে বুঝলো রিঙ্কি, যে ছেলে হাসি ছাড়া কারোর সাথে কথা বলে না, তার রাগী চেহারাটা চোখে পড়ার মতোই হয়। তবুও পূর্ণ আত্মবিশ্বাস জুটিয়ে বলল, আম্মু এসেছে, আন্টির সাথে নাকি দরকার আছে তার, একা আসবে না, তাই আমাকে সাথে নিয়ে এসেছে। নামাজের টুপি আর ওয়ালেট হাতে নিয়ে ঘরে থেকে বেরিয়ে গেল তাজদিদ। বারান্দায় এসে দেখে ওর মায়ের সাথে মিসেস সৈয়দ বসে আছে। তাজদিদ তাকে সালাম দিল। ভদ্রমহিলা উত্তর নিয়ে আরও কিছু বলতে চাচ্ছিল,
তাসদিদ বেরিয়ে যেতে যেতে বলল, এসে কথা বলতে আন্টি, বসো। চলে গেল ও। রিঙ্কি রুম থেকে বেরিয়ে কিচেনের দিকে গেল। সেখান থেকে ড্রাই ফ্রুটের বয়াম নিয়ে এসে মায়ের সোফার হাতলে বসলো। মিসেস ওয়াসির হাসি মুখে বললেন, কিছু খাবে বলে কিচেনে গিয়ে তুমি খুঁজে খুঁজে এটা নিয়ে আসলে রিঙ্কি? আমি তো বললাম কি খাবে বলো, আমি এনে দিচ্ছি। আমি ডান আন্টি। বাইরের দিক তাকিয়ে বলল রিঙ্কি। ও ঠোঁটে মুচকি হাসি। তাসদিদ নামাজ শেষে দ্রুত পদে বাসার দিকে এগোচ্ছিল। তামজিদ মসজিদ থেকে বেরিয়ে হুড়মুড়িয়ে জুতা পরল। তাসদিদের পাশে হাঁটতে হাঁটতে বলল, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? স্টুডেন্ট পড়াতে? না, বাবার আরেকটা জুতা পলিশ করতে। ভাইয়ের জবাব শুনে তামজিদ থেমে যায়। শুকনো ঢোক গেলে একটা, আবারও ছুটে এসে তাসদিদের সাথে পা বাড়িয়ে বলে, বিশ্বাস কর ভাইয়া, আমি মাকে বলেছিলাম রিঙ্কি আপুকে অহেতুক দাওয়াত না দিতে। জানতাম ও মার কথাকে সিরিয়াসলি নেবে। আমি আটকিয়েছিলাম মাকে, বিশ্বাস কর। এক পলক ভাইয়ের দিকে তাকালো তাসদিদ। ছোট্ট একটা শ্বাস ফেলে আবারও হাঁটা লাগালো। আপাতত ওর মাথায় একটা বিষয় ঘুরছে, রিঙ্কির বিষয় ওর মা বাবাকে জানানো। যেহেতু আজ মিসেস সৈয়দ প্রীতি কার্নিশ এসেছেই, ও আজই বলবে তাকে। রিঙ্কির চিন্তাভাবনা ঠিক না, ও আর ওকে পড়াতে যাবে না। বাসায় ঢুকে 3 নারীকে নিজের ঘরেই পেল তাসদিদ। রিঙ্কি আর ওর মা বিছানায় বসে কথা বলছে। সামনে ট্রেতে ফলের টুকরো, চানাচুর, বিস্কিট। রিঙ্কি পড়ার টেবিলের এটা ওটা ধরছে, দেখছে, আবার যথাস্থানে ঠিকমতো রেখে দিচ্ছে। তামজিদ ভাইয়ের চেহারায় মোটেও সন্তুষ্টি খুঁজে পেল না। আগে ভেতরে ঢুকে ট্রে থেকে আপেলের টুকরো মুখে পুরল ও। মিসেস ওয়াসির বললেন, এসেছিস? তোর বাবা তো গেছে এক জায়গায়, তোরাও 2 ভাই যার যার মতো। প্রীতি কার্নিশে সন্ধ্যা মানেই আমার একাকিত্ব। আজকে ভাবে এসেছে, ভালোই লাগছে। তোদের বাসা না ফিরলেও চলতো। জানোই তো আমরা 2 ভাই কতটা মা পাগল। তোমাকে ছাড়া ভাল লাগে না কিছুই। এই স্বভাবের জন্য বউ পালতে পারবো না। দেখো। বলতে বলতে তামজিদ মায়ের কোলে শুয়ে পড়ল। মিসেস ওয়াসির মার লাগালেন ওকে, হেসে দিলেন মিসেস সৈয়দ। রিঙ্কি পেছনে তাসদিদকে দেখে হাতের পেপার ওয়েটটা টেবিলে রেখে দিল। মায়ের কাছে গিয়ে বসলো ও। তাসদিদ ভেতরে ঢুকে ওয়ার্ড্রবে হেলান দিয়ে দাঁড়ালো। বুকে হাত গুজে বলল, আন্টি, রিঙ্কি বলছিল তোমার নাকি দরকার বলে প্রীতি কার্নিশ এসেছো। ইমার্জেন্সি কোনো? মিসেস সৈয়দ হকচকিয়ে যান। জবাব না খুঁজে মেয়ের দিকে তাকালেন তিনি। মিসেস ওয়াসির বললেন, আমি বলিনি, এটা রিঙ্কি বলেছে। সোজাসাপটা উত্তর দিল তাসদিদ। রিঙ্কি ঠোঁটে হাসি ঝুলিয়ে নিষ্পলক তাকিয়ে আছে ওর দিকে। এক পা পেছনে টেকিয়ে বাঁকা হয়ে দাঁড়িয়েছিল তাসদিদ। রিঙ্কির হাসিটা দেখে এবারে সোজা হয়ে দাঁড়ালো ও। রিঙ্কিকে নিয়ে মিসেস সৈয়দকে কিছু বলতে উদ্যত হবে, তখনই ফোন বেজে ওঠে ওর। প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখে সেটা রোজির নাম্বার। তাসদিদের ভ্রু কুঁচকে আসে। সামনে মিসেস সৈয়দকে বলে, তোমার ফোন কোথায় আন্টি? ফোন আমারটা? ওটা মনে হয় তোমাদের বারান্দার সোফার ওপর। কেন তাসদিদ? তাসদিদ জবাব না দিয়ে কল রিসিভ করলো। হ্যালো বলার আগেই উপাস থেকে রোজি বড় বড় দম নিতে নিতে বলল, তাসদিদ, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। বাসায় কেউ নেই। আমি। ওর আওয়াজ শুনে মস্তিষ্ক ফাঁকা হয়ে যায় তাসদিদের। রোজি বলে চেঁচিয়ে ওঠে ও। মিসেস সৈয়দ বসা থেকে দাঁড়িয়ে গেলেন তৎক্ষণাৎ। ওপাশে সারা শব্দ না পেয়ে ফোন কান থেকে নামিয়ে নেয় তাসদিদ। কল কেটে গেছে। তাসদিদ মিসেস সৈয়দকে উচ্চস্বরে বলল, তোমরা রোজিকে একা রেখে এ বাসায় চলে এসেছো? না, ওর বাবা তো। কি হয়েছে রোজির? তাসদিদ সময় নেয় না। তামজিদের সাইকেলের চাবিটা নিয়ে ছুট লাগায় ও। ফোন নিয়ে কল করে কাউকে। রিসিভ হলে বলতে থাকে, হ্যালো শুভ, আন্টিকে নিয়ে এখন সৈয়দ আঙ্কেলের বাসায় যা। ও বাসায় রোজি একা, ওর মেলে লোয়ার পেন শুরু হয়েছে। আমি 5 মিনিটে আসছি। ওপাশ থেকেই কিছু একটা শুনে তাসদিদ আবারও বলল, না, অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে। আমি সমরেশ কাকাকে বলেছি সিএনজি নিয়ে আসতে। তুই আন্টিকে নিয়ে এক্ষুনি যা।
তাসদিদ সাইকেল নিয়ে প্রীতি কার্নিশ থেকে বেরিয়ে আসছিল। মিসেস সৈয়দ ইতিমধ্যে কান্না শুরু করে দিয়েছেন। মিসেস ওয়াশির ওনাকে ধরে আছেন। ওদিকে রিঙ্কি প্রতিক্রিয়াবিহীন। বরাবরের মতো এখনও যেন ওর দেখার একমাত্র বিষয় কোনো পরিস্থিতিতে তাসদিদ কী করে। তাসদিদ তামজিদকে বলল, ওদের নিয়ে ডিরেক্ট হসপিটালে চলে আয়, আমি রোজিকে নিয়ে যাচ্ছি। দ্রুত মাথা উপর নিচ করলো তামজিদ। তাসদিদ বেরিয়ে গেল। মিসেস সৈয়দ কাঁদতে কাঁদতে রিঙ্কির বাবার কথা বলতে লাগলেন। রিঙ্কি হাতের ফোনটা নিয়ে কিছুটা সরে দাঁড়ালো। কল লাগালো বাবার নাম্বারে। রিসিভ হলে বলল, আব্বু তোমাকে বলেছিল না জলদি বাসায় ফিরতে, ফেরোনি কেন? আপু বাসায় একা ছিল, ওর লেবার পেন শুরু হয়েছে। তাসদিদ ভাই হসপিটালে নিয়ে যাচ্ছে ওকে, যত দ্রুত পারো হসপিটাল পৌঁছাও। তাসদিদ ভাইয়ের একা দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ব্রেক কষে তীব্র বেগের গাড়িটা থামিয়ে দেয় তাথই। দম ফেলে। একদণ্ড সময় নিয়ে মনে করার চেষ্টা করলো মুহূর্তের ব্যবধানে ঠিক কী ঘটে গেল। দ্রুত গতিতে একটা রিক্সাকে বাঁ দিকে দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছিল ও, কিন্তু সেই সময়ে রিক্সাটা কিছুটা বামে চলে আসে। ফলশ্রুতিতে হুডের সাথে গাড়ির লুকিং মিরর লেগেছে, সেটাও বেশ জোরে সোরে। নখ পড়ে গাড়ির জানালায়। তাথই সরি বলার উদ্দেশ্যে শ্বাস নেয়, কিন্তু জানালার কাছ নামিয়ে পাশ ফিরতেই থমকে যায় ও। খয়েরি পাঞ্জাবি পরিহিত অন্তু ওর গাড়ির বাইরে। তাথই অন্তুর পেছনে তাকালো। রিকশায় সোহা বসে, ওর পরনে খয়েরি রঙের শাড়ি। তাথইয়ের চোখে জ্বালা করতে শুরু করলো হঠাৎ। সম্পর্ক থাকতে অন্তুকে অনেকবার বলেছে বিয়ের পর আমরা রিকশায় করে রাতের শহর ঘুরব, গায়ে মাখেনিও। কিন্তু আজ সেই একই জায়গায় সোহাকে দেখে বুকের ভেতরে অচেনা ব্যথা অনুভব হলো ওর। তাতে বুঝলো এর নাম ঈর্ষা। দৃষ্টি সরিয়ে নিজেকে সংবরণ করে ও। তখনই অন্তু বলল, ইচ্ছে করেই ধাক্কা দিয়েছ। তাথই বিস্ফোরিত চোখে চায়, অবুঝের মতো তাকিয়ে রয় অন্তুর দিকে। অন্তু আবারও বলল, সোহা যেদিন ক্যাম্পাসে গিয়েছিল তুমি সেদিন ওকে অপমান করেছিলে তাথি। বিয়ের দিন তো তুমি স্বাভাবিকই ছিলে। বিশ্বাস করো, আমার কোনো অপরাধ বোধ নেই। আমি জানি না তুমি আমায় ভালোবেসেছো, না আমার বিয়েতে তোমার কোনো কষ্ট আছে। আর তুমিও জানো এটাই সত্যি। তবুও দিনকে দিন এমন টক্সিক হয়ে উঠেছো কেন? সোহা আমার স্ত্রী বলে? তাথই স্টিয়ারিং মুঠো করে রাগ সামলানোর চেষ্টা করলো। বড় বড় দম ফেলছে ও। অন্তু আবারও কিছু বলতে যাবে, গাড়ির দরজা খুলে দেয় ও। অন্তু সরে দাঁড়ায়। তাথই গাড়ি থেকে নেমে রিক্সাওয়ালাকে স্পষ্ট গলায় বলল, আমার গাড়ি ডানে এসেছে নাকি তোমার গাড়ি বামে গিয়েছে মামা? ওর ঝাঁঝালো গলা শুনে রিক্সাওয়ালা থতমত খেয়ে যায়। অন্তুর দিকে তাকিয়ে বলে, হ মামা, রিক্সা আমি ডাইনি আনছি, আমারই ভুল। চোখ বন্ধ করে নেয় অন্তু। ও জানে তাথই কেমন। সোহা এর আগেও তাথইয়ের বিপরীতে ওকে বলেছে। সেদিন কথাটাকে গুরুত্ব দেয়নি বলে এক দফা ঝগড়াও হয়েছে ওদের। আজকে তাথইয়ের গাড়িটা রিক্সাকে ধাক্কা দেওয়ার পর সোহা প্রতিক্রিয়া করেছে। কথাগুলো তাথইকে না বলে সোহা আরও বেশি উত্তেজিত হয়ে পড়ত। অন্তু আপাতত ওর বৈবাহিক জীবনে কোনো ঝামেলা চায় না, তাই তাথই ইচ্ছাকৃত করেনি জেনেও কথাগুলো বলেছে ও। তাথই এক পলক সোহার দিকে তাকালো। ওর আপাত মস্তকে নতুন বউয়ের সাজ। পাশের রিক্সার হুডটাও দেখে নিল ও। আবারও রিক্সাওয়ালাকে বলল, হুডে কোনো সমস্যা হয়েছে? না মামা, ওইটা তো নামানি হয় না কিছুই। ফিরে এসে গাড়ির দরজা খুলল তাথই। কি মনে করে আবারও থেমে গেল। অন্তুর দিকে তাকিয়ে বলল, আমার সামনে এসো না অন্তু, আমি তোমায় ভালোবাসি না। আমাকে কেন? তুমি কাউকেই ভালোবাসো না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এক প্রকার চাপা কষ্ট নিয়ে বলল অন্তু। কি করেনি ওই মেয়েটার জন্য? সম্পর্কটাকে বাঁচাতে আদর্শ প্রেমিকের একটা ভূমিকা পালন করেছিল ও। বিনিময়ে ভালোবাসা পায়নি, কেবল পেয়েছিল তাথইয়ের আশেপাশে থাকার সুযোগ। অন্তুর প্রত্যুত্তরে তাথইয়ের ভেতরটা যেন এফোর হয়ে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ও অন্তুর দিকে। অন্তু একটা ঢোক গিলে বলল, অভিশাপ দিচ্ছি তাথি, আমার যন্ত্রণা তোমারও হোক। অস্পর্শী প্রেম তোমার জীবনে এসে তোমাকে উন্মুক্ত করে দিক। গর্বের সাথে উচ্চারণ করা তাথি। আফজেল নামটা কারো জন্য শুধু তাথি।
তাতিয়ে নেমে আসুক অম্বুনীর নামের ওই জমকালো ভালোবাসা ছেড়ে। কারোর হৃদয়ে একটুখানি জায়গা পাওয়ার জন্য তুমি দিশেহারা হও, আমার মতো তুমিও কারো একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য তুমি উদ্ভ্রান্ত হও। একটুখানি তার কাছে থাকা, পাশে থাকার জন্য তুমিও পাগলামি করো। পরিশেষে কারো না সূচক উত্তর তোমাকে ছিন্ন ভিন্ন করে দিক। এইসব যন্ত্রণা তোমার হোক তাতি, অভিশাপ দিচ্ছি তোমাকে, এইসব যন্ত্রণা তোমার হোক। তাথই শক্ত হয়ে দাঁড়িয়ে কেবল শুনল। অন্তু বলা শেষে জিভ দিয়ে ঠোঁট ভেজালো। দেখলো তাথইয়ের চোখ ছলছল করছে, কিন্তু কাঁদছে না ও। বাঁ হাতে মুখ মোছার মতো করলো ও। সোহা ততক্ষণে রিক্সা থেকে নেমে ওর হাত ধরেছে। চলো বলে অন্তুর হাতটা টানলো সোহা। তাথই একটা বড়সড় দম নিয়ে বলল, তাথই আলফেজ ভালোবাসতে জানে না, কথাটা প্রথম দিনই তোমায় বলেছিলাম অন্তু, ভুলে গেছো? অন্তু জবাব দিল না। কান্না লুকোতে নিচের ঠোঁট কামড়ে ধরে। অন্যদিকে তাকিয়ে রইল সে। তাথই আর কিছু বলল না। গাড়িতে করে চলে গেল ও। অন্তু চোখ বন্ধ করে সামলালো নিজেকে। ওর মনে হয়তো ও তখনও ওপরওয়ালার কাছে প্রার্থনারত, আমার অভিশাপকে দোয়া হিসাবে কবুল করো ইয়া রব। তাথই বড়লোক বটে, কিন্তু ওর অনেক অভাব, ভালোবাসার অভাব। মাঝরাতে ডোরবেল বাজলো অম্বুনীরে। আওয়াজ শুনে চোখ মেলল তুলল। আশপাশ দেখে বুঝলো ড্রয়িং রুমে সোফাতেই ঘুমিয়ে গিয়েছিল ও। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। সহকারী একজন এসে দরজার দিকে যাচ্ছিল। তুল্য ডাক লাগালো, রফিক চাচা। লোক থেমে যায়। তুল্য কোলে থাকা কুশন পাশের সোফায় ছুঁড়ে মেরে সরিয়ে উঠে দাঁড়ালো। গেঞ্জিটা টেনে ঠিকঠাক করে এগোলো দরজায়। দরজা খুলে দিলে তাথই ভেতরে ঢোকে। তুল্যকে না দেখার মতো করে পা বাড়ায় নিজের ঘরের দিকে। তুল্য বলল, আফিফ যে 15,000 টাকাটা চাইলো, ওটা কি আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকেই দেবো নাকি আমার অ্যাকাউন্ট থেকে দেবো? সেকেন্ডটা করলে তুই যে আমাকে পে ব্যাক করবি, আমার সেটার একটা গ্যারান্টি চাই। তাথইয়ের কাঁধে ব্যাগ ছিল। ব্যাগটা সেন্টার টেবিলে ফেলে দেয় ও। সেখানে থাকা ফল ভর্তি সিরামিকের বাটিটা একসাথে মেঝেতে পড়ে ভেঙে যায়। তাথই গুরুত্ব দিল না। তুল্যর দিকে ফিরে বলল, আমাকে দেখলে টাকার প্রপার্টি ছাড়া আর কিছুই মাথায় আসে না তোর, না? তোর মাথায় ভাঙচুর ছাড়া আর কিছু আসে না? তাথই থামলো। তুল্য খেয়াল করলো ওর তেজি চেহারায় চোরা কষ্ট এসে ভর করেছে, কিন্তু ঠিক পর মুহূর্তেই বদলে যায় সেই চেহারাটা। তাথই চোখ তুলে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি এমনই, অ্যান্ড আই এম নট গোয়িং টু চেঞ্জ। ওপরে চলে গেল তাথই। তুল্য ওর চলে যাওয়া দেখে ভ্রু কুচকে তাকিয়ে রইল। তারপর নিজেই বলল, আর এই জন্যই অন্তু ভেগেছিল। তাজদিদ ফজরের নামাজটা শেষ করেই রওনা হলো হসপিটালের দিকে। গত রাতটা যে ওদের জন্য কতটা ভয়ঙ্কর গেছে তা কেবল ওরাই জানে। প্রায় মাঝরাতের দিকে রোজির মেয়ে হয়েছে, সিজারিয়ান অপারেশন। তবে বহু জটিলতা তৈরি হয়েছিল। তাজদিদ রিঙ্কিদের বাড়ি পৌঁছে রোজিকে খুবই গুরুতর অবস্থায় পায়। সিএনজিতে তৎক্ষণাৎ হাসপাতাল নেওয়া হলেও ডাক্তার রোজির অবস্থা নিয়ে শঙ্কায় পড়ে যায়। অপারেশনের সময় রক্তের প্রয়োজন পড়ে। পরিস্থিতি এমন দাঁড়ায় বাচ্চা অথবা মা যে কোনো একজনকে বাঁচানোর তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়ে। সৌভাগ্যক্রমে রোজির সাথে তাজদিদের ব্লাড গ্রুপ ম্যাচ করে যায়। রোজিকে হসপিটালে ভর্তি থেকে শুরু করে রক্ত দেওয়া সম্পূর্ণটাই তাজদিদ নিজে সামলেছে। অস্থিরতা নিয়ে ছোটাছুটি করছে রাত ভোর। রোজির মা কান্নাকাটিতে ব্যস্ত ছিল। ওর বাবা ছিল বাড়ি না ফেরার অপরাধ বোধে দিশেহারা। বিপদে পড়ে দিক বিদিক হারিয়ে ফেললেন তিনি। এত সবের মধ্যেও হুঁশে ছিল কেবল রিঙ্কি। তবে ওর দৃষ্টি ওটির দরজা কিংবা মা বাবার দিকে ছিল না। ও সবটুকু আগ্রহ ছিল তাজদিদের দায়িত্ব জ্ঞান নিয়ে। একটা ছেলে কারো এমন বিপদে কত রকমভাবে ছুটতে পারে চাক্ষুষ দেখে নিয়ে নিজের পছন্দের ওপর শুধু গর্ব অনুভব করছে ও। বাচ্চাকে ওটি থেকে বের করার পর শুরুতে রোজির মায়ের কোলে দেওয়া হলো। সে সময় রিঙ্কি ছিল রেস্টিং রুমের বাইরে রক্ত দেবার পর তাজদিদ কেমন আছে তা দেখতে। খানিকটা সুস্থ হতেই তাজদিদ রোজির খোঁজ লাগায়। রেস্টিং রুম ছেড়ে এসে কোলে তুলে নেয় রোজির মেয়েকে। ছোট ছোট আঙুল, হাত পা, চোখ তোয়ালে মোড়ানো ছোট্ট শরীরটার মুখ দেখে মুহূর্তেই সব ক্লান্তি ভুলে যায় তাজদিদ। রোজির বাবা মা সেই সময়ে ধন্যবাদের ঝুলি খুলে বসেছিল, তবে কিছুই কানে যায়নি তাজদিদের। নতুন প্রাণকে আদর দিয়ে রোজির সাথে দেখা করে প্রীতিকার্নিশ ফেরেও। ফজরের পরে আরেকবার রোজি আর বাচ্চার খোঁজ নিতে কেবিনে নক করলো তাজদিদ। ধীর আওয়াজে বলল,
রোজি ঘুমাচ্ছ? না তাসদিদ, ভেতরে আসো। তাসদিদ দরজা ঠেলে ভেতরে যায়। রোজি বেডে আধা শোয়া হয়ে আছে, ওর বাচ্চা পাশেই ঘুমোচ্ছে, আর পাশের সোফায় রোজির মা ঘুমাচ্ছেন। তাসদিদ হাসি মুখে এগোলো, উকি দিয়ে বাচ্চার ঘুমন্ত মুখটা দেখে রোজিকে বলল, এখন কেমন আছো মা? আমি যাওয়ার পর কোনো সমস্যা হয়েছিল? মাথা দুলিয়ে না বোঝায় রোজি, কোনো সমস্যা হয়নি, কিন্তু জ্ঞান ফেরার পর ওকে যখন বেডে শিফট করা হয়, রিঙ্কি তখন এসে বলতে শুরু করে দিয়েছিল ওর জন্য তাসদিদ কত ছোটাছুটি করেছে, ব্লাড দিয়েছে ইত্যাদি ইত্যাদি। কথাগুলো রিঙ্কি গর্ব করেই বলেছিল। রোজি কেবল অবাক হয়ে দেখছিল ওর এই অবস্থায় ওর নিজের বোন ওর খোঁজ না নিয়ে, বাচ্চার খোঁজটা না নিয়ে তাসদিদকে নিয়ে কতটা ব্যস্ত। রোজির মা বাচ্চাকে নিয়েছিলেন, রিঙ্কি ওর বাবার সাথে বাসায় চলে যায়। তাসদিদ ঝুঁকে দাঁড়িয়ে বাচ্চার ছোট্ট ছোট্ট চোখ মুখ দেখছিল আর হাসছিল। রোজি বলল, আমি তোমার চিরকৃতজ্ঞ তাসদিদ। তাসদিদ রোজির দিকে তাকালো, মৃদু ঘাড় নাড়িয়ে আবারও বাচ্চার দিকে তাকিয়ে বলল, এসব বলতে নেই। বেবির কি নাম রাখছো? ভাবিনি এখনো। সে কি কথা, এখনো কেন ভাবনি? ও আর ওর বাবা কি বলেছে? আসছে কখন সে? রোজির মুখ কালো হয়ে যায়। এমনিতেই স্বামী সুখ খুব একটা ওর কপালে নেই। আল্ট্রাসাউন্ডে মেয়ে বাচ্চা দেখার পর থেকে ওর স্বামীর ব্যবহার আরও অস্বাভাবিক। ভদ্রলোক হয়তো ছেলে বাচ্চা চেয়েছিলেন, কল করে তাকে মেয়ে হওয়ার খবর জানিয়েছে ওর বাবা, কিন্তু সে বিষয়ে খুব একটা সুখ আগ্রহ দেখায়নি সে। বলেছে এখন আসলে ছুটি নেই, কিছুদিন পর ছুটি নিয়ে আসবে। রোজি এমন প্রত্যুত্তর করেনি, যেন ও জানতো সে এমনটাই বলবে। মেয়ের জন্য ওকে একাই হতে হবে, তা বেশ ভালো মতোই বুঝেছে ও। জবাব না পেয়ে তাসদিদ সোজা হয়ে দাঁড়ালো, কিছুটা গভীরভাবে রোজিকে দেখে আবারও বলল, সব ঠিক আছে রোজি? তাসদিদ, ঠিক আছে সব। তুমি বরং এখন বাসায় যাও, অনেক ধকল গেছে, তোমার রেস্ট নেওয়ার দরকার। আনমনে জবাব দিল রোজি। তাসদিদ একদণ্ড চুপ রইল, একটু ভেবে কিছু বলতে যাবে, তখনই বাবাকে নিয়ে কেবিনে ঢোকে রিঙ্কি। রিঙ্কির হাতে খাবারের বক্স। দরজার আওয়াজে চমকে ওঠে বাচ্চাটা। ঘুম ভেঙে যায় রোজির মায়েরও। তাসদিদের মেজাজ খারাপ হলেও সেটা প্রকাশ করলো না। রিঙ্কি একপাশে এসে দাঁড়ালো। ওর বাবা তাসদিদকে বললেন, কাল রাতে তুমি যা করলে তাসদিদ। দায়িত্ব পালন করেছে আঙ্কেল, আর কিছুই না। বারবার এটা বলে আমাকে মহত্তা সাজাতে চাইছো? আপনি মহৎ আত্মাই বটে, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না তাসদিদ ভাই। রিঙ্কির হেয়ালিপূর্ণ কথা এবার তাসদিদের সহ্যসীমা অতিক্রম করে। এমনিতেও ওর ওপর রাগ আছে ওর বুঝতে বাকি নেই রিঙ্কি জোর করে ওর মাকে নিয়ে রোজিকে বাসায় একা রেখে প্রীতিকার নিশে এসেছিল। রোজি আর ওর বাচ্চার যে সমস্ত কমপ্লিকেশন তৈরি হয়েছিল, পুরোটার জন্য দায়ী রিঙ্কির এই হেয়ালিপনা। তাসদিদ হাত মুঠো করে দম নেয়। রিঙ্কির বাবাকে বলে, তোমার সাথে কিছু কথা ছিল আঙ্কেল, আলাদা করে। আলাদা করে কি কথা তাসদিদ? জরুরি, বাইরে এসো, কথাগুলো বলে আমি বেরোবো, ক্যাম্পাস যেতে হবে। তাসদিদ বাইরে চলে গেল। এক নজর রিঙ্কির দিকে তাকিয়ে পা বাড়ালো ওর বাবাও। রিঙ্কিও বেরোলো না, কেবিনের দরজার থাকা চারকোনা স্বচ্ছ জায়গাটুকু দিয়ে দেখল। তাসদিদ বেশ গুরুত্বের সাথে ওর বাবাকে কিছু বোঝাচ্ছে। শুরুতে জবাব দেওয়ার চেষ্টা করছিল ওর বাবা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নেতিয়ে আসে সে। ঠোঁটের কোণের হাসি বাড়ে রিঙ্কির। কেবিন থেকে বেরিয়ে আসে ও। তাসদিদ থামলো। রিঙ্কির বাবা দমেছেন, কিন্তু তার মেয়ের হাসিটা এবারও ওর পছন্দ না। একটা ছোট্ট দম নিয়ে ও এগিয়ে আসলো। কিছু বলতে যাবে, রিঙ্কি হাসি মুখে ঘাড় কাত করে বলে উঠল, আপনি আর আমাকে পড়াবেন না তাসদিদ ভাই? বিব্রতবোধ বিস্ময়ে পরিণত হয় তাসদিদের। কিছুটা অবাক চোখে চায় ও রিঙ্কির দিকে, পরপরই নিজেকে সামলে বলল, ভালো হয়েছে তুমি নিজেই ব্যাপারটা রিয়েলাইজ করেছো। হ্যাঁ, আমি আর তোমাকে পড়াতে যাব না। আমার রিয়েলাইজেশন আপনার ভালো লেগেছে তাসদিদ ভাই? তাসদিদ কিছুটা রাগান্বিত দৃষ্টিতে তাকালো। রিঙ্কি উঁচু করে বাঁধা চুলের ঝুঁটি খুলে দিল। আয়েশে হেয়ার ব্যান্ডটা কবজিতে ঢুকিয়ে বলল, আমি আপনাকে পছন্দ করি। আপনি আপনার অপছন্দের দিকগুলো আমাকে বলতে পারেন তাসদিদ ভাই, আমি শুধরে নিতাম নিজেকে। কিন্তু আপনি ডিরেক্ট আব্বুকে বলেছেন আমাকে আর পড়াবেন না। আপনার জানা উচিত তাসদিদ ভাই, আপনি না পড়ালে আমি পড়াশোনা করব না, আর পড়াশোনা আমার লাইফে না থাকলে আমি বেঁচেও থাকবো না। আপনাকে পছন্দ করার পরিণতিতে
ক্যারিয়ার শুরুর আগেই আমার জীবন শেষ হয়ে যাবে তাসদিদ ভাই। মেয়ের মুখে এত বড় কথা শুনে রিঙ্কির বাবা নিজেই হতভম্ব হয়ে গেলেন। তবে বিচলিত হলো না তাসদিদ। বুকে হাত গুজে দাঁড়ালো ও স্পষ্ট গলায় বলল, কি চাও? পড়াশোনা করতে চাই, বাঁচতে চাই। আপনি আগের মতোই আমাকে পড়াতে যাবেন, বিনিময়ে আমি আমার সব পছন্দ বিসর্জন দেব। তাসদিদ চুপচাপ দেখতে লাগলো একটা মেয়ের জেদ কী পরিমাণে তৈরি হলেই সে এমন হাসি মুখে স্বাভাবিকভাবে মৃত্যুর কথা বলে। রিঙ্কি জবাবের জন্য চোখ তুলে তাকিয়ে আছে ওর দিকে। তাসদিদ একবার ওর বাবার দিকে তাকালো। বুঝেও অসহায় নিরুপায় হওয়ার ভঙ্গিমা ভদ্রলোকের চেহারায় স্পষ্ট। একটা ছোট্ট দম ফেলল তাসদিদ, বুক থেকে হাত নামিয়ে বলল, ওকে ডান, পড়াবো তোমাকে আমি, কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমি তোমার থাকার মর্যাদা রাখলেই আমি আমার কথার মর্যাদা রাখবো, নইলে। কথা শেষ না করে বড় বড় পা ফেলে চলে যায় তাসদিদ। রিঙ্কি ওর চলে যাওয়া দেখে নিজে নিজেই বলল, আপনার সব ইচ্ছাও আমার পছন্দের তাসদিদ ভাই। কথার মর্যাদা রাখতে গেলে সেগুলোকেও আমার বিসর্জন দিতে হবে, আর আমি সেটাই করলাম। আপনার ইচ্ছাকেই ত্যাগ দিলাম, তবু আপনাকে ছাড়তে পারবো না। আপনি আমার অপরিহার্য, আপনাকে আমার লাগবে। তাথই মাথা নিচু করে প্রক্টরের কেবিনের এক কোণে দাঁড়িয়ে আছে। ওয়াশরুমের বেসিনের আয়না ভাঙার দায়ে মাঝ ক্লাস থেকে ডেকে আনা হয়েছে ওকে। আলো চুপ করে দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর শার্লি পায়চারি করছে। প্রক্টর কিছু কাগজপত্র দেখা শেষে টেবিলটার এক পাশে ফাইল রাখলেন। চোখের চশমা খুলে বেশ নম্রভাবেই তাথইকে বললেন, শুনেছি এর আগে তুমি অনগার্ড টিচারকে ইনসাল্ট করেছিলে, কথা সত্য? কাল তুমি আফিফের গাড়ির হেডলাইনও ভেঙেছ। অল অ্যাসাইড, ভার্সিটি সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি কবে থেকে ভাবতে শুরু করেছো তাথই তখনও জবাবহীন, ওভাবেই মাথা নিচু করে আছে ও। প্রক্টর আবারও বললেন, জবাব দাও তাথই, ইউ আর আনসারেবল। বায়োকেমের মেধাবী মুখ তুমি, ডোন্ট ইউ নো? ক্যাম্পাসের যে কোনো কিছু নষ্ট করার দায়, টিচারদের সাথে অগ্রহণযোগ্য আচরণ মুহূর্তেই তোমার এই ঝলঝলে রেজাল্টকে নিশ্চিহ্ন করে দিতে জানো না তুমি এটা? তাথই এবারও জবাব দিল না। প্রক্টর উঠে দাঁড়ালেন। ওনাকে দাঁড়াতে দেখেই দরজা থেকে আলো ম্যাম বলে ডেকে উঠল তাকে। ক্লাসের আরেক মেধাবীকে চিনতে সমস্যা হলো না প্রক্টরের। আলোকে ভেতরে আসার অনুমতি দিলেন তিনি। আলো কিছুটা জড়সড় পায়ে ভেতরে ঢুকলো। ওর পেছনে পেছনে শার্লিও ঢুকলো। আলো একটা ঢোক গিলে বলল, ম্যাম, ঘটনাটা আপনি যেমন ভাবছেন তেমন না। আসলে ওয়াশরুমের পার্টিশন, দেয়াল ওই সময় কিছু একটা ঝুলেছিল। ওটাকে সরু সাপ ভেবে শার্লি অনেকটা ভয় পেয়ে যায়, আর তাথই ওই মোমেন্টেই হাইপার হয়ে যায়। তাতইকে আমি চিনি আলো। তাতই কোন মোমেন্টে হাইপার হয় নাকি হাইপার হয়ে সব মোমেন্ট পার করে, সেটা তোমাকে বলতে হবে না। আলো থেমে যায়, জবাব দেওয়ার কিছু খুঁজে পায় না। এবারে মুখ খুলল তাথই। শক্তপোক্ত আওয়াজে বলল, ভবিষ্যতে আর এমন হবে না ম্যাম। যাই কিছু হয়ে যাক, আমি ক্যাম্পাসে কোনো রকম ব্যালেন্স ক্রিয়েট করব না। আমার ব্যক্তিগত আক্রোশ কখনোই এই ক্যাম্পাসের জন্য অতিরিক্ত ক্ষতিকারক হবে না। প্রক্টর মাথা নেড়ে ওদের বেরিয়ে যাওয়ার অনুমতি দিলেন। এক পলক শার্লি আলোর দিকে তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে আসে তাথই। শার্লি পরনে থাকা জ্যাকেট সদৃশ কোটিটা ধরে, তাড়াহুড়ো করে ছুট লাগায় ওর পেছনে পেছনে। কিন্তু বারান্দার বাঁক পেরোতে গিয়েই কারোর সাথে ধাক্কা লেগে ফ্লোরে পড়ে যায় ও। বিপরীতের মানুষটাকে না দেখেই তুল্যর বাচ্চা বলেই চেঁচিয়ে ওঠেও। একই সময় ওর কানেও ভেসে আসে শার্লির বলে শেষ না করে থেমে যায় দুজনেই। শার্লি কাঁধের দিকটা দোলতে দোলতে উঠে দাঁড়ালো, উচ্চস্বরে বলল, তুই আর একদিন আমার সাথে ধাক্কা খাবি তো আমি তোর নামে নির্যাতনের মামলা ঠুকবো। তুই কি করে মামলা ঠুকবি? পুরুষ নির্যাতনের তো মামলা হয় না। আমিও পড়েছি বিপদে। তোর এগেনস্টে যে কেস ফাইল করবে, ছদ্মবেশী পুরুষের কাছে নির্যাতিত হয়েছে শুনলে লোকে আমার উপর হাসবে। জবাব শুনে শার্লির কান দিয়ে ধোঁয়া বেরোয়। ও রাগ নিয়ে তুল্যর বুকের দিকে দুহাত বাড়ায় ওকে ধাক্কা দেবে বলে, কিন্তু নিমিষেই ওর হাত মুচড়ে ধরে তুলল। উল্টো দিকে দাঁড় করিয়ে দাঁত কিরমিরিয়ে বলে, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই আলোতালো হাত কিনা তুই তুল্য আলফের যে সিক্স প্যাকের দিকে বাড়িয়েছিস। কয়টা কলিজা আছে তোর এইটুকু শরীরে? তোর কি মনে হয় এই দুটো হাত ভেঙে তোর পিঠের ব্যাগে ঝুলিয়ে দিতে আমি দুবার ভাববো? শার্লি মৃদু ব্যথায় কুঁকড়ে উঠল। গলা ঝাড়ার শব্দে ওকে ছেড়ে দিল তুল্য। শার্লি তৎক্ষণাৎ সরে দাঁড়ালো। আলো মাথা নিচু করে পাশ কাটায় ওদের। তুল্য শার্লির দিকে এগিয়ে এসে পুনরায় রাগ নিয়ে বলল,
এখনো সময় আছে, ভালো হো। তুল্য আলফ্রেজের রাগ সহ্য করার মতন ক্ষমতা তোর নেই। তুল্য চলে যায়। শার্লি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় দম ফেলতে ফেলতে আপনা আপনি বলল, হ্যাঁ আমার তো ক্ষমতা নেই। তোদের দুই ভাই বোনের রাগ তো ভূতে এসে সহ্য করে যায়। মঞ্জুলিকা, চন্দ্রমুখী ওরাই এসে। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।